তুমি আর রায়চৌধুরী পদবিটা ব্যবহার করো না, তুমি এর যোগ্য নও। আমরা তোমার মুখও দেখতে চাই না, চলে যাও এখান থেকে। রায়চৌধুরী পরিবারের জ্ঞাতি গোষ্ঠী সবাই ঘেন্নার নজরে নীলের দিকে তাকিয়েছিল, কিন্তু তখনও শান্ত ছিল নীল। এত কটু কথার কোনো জবাব দিল না, শুধু ধীরেনের দিকে তাকিয়ে বলল, কাকা, তোমার হয়তো মনে আছে আমি বলেছিলাম যে আমি আজ আসবো। একদিন সময় দিয়েছিলাম, সময় শেষ হয়ে গেছে। টাকা তৈরি আছে তো? নীল ভেবেছিল যে আজ দাদুর সঙ্গে দেখা হবে, কিন্তু রায়চৌধুরী বাড়িতে এসে নীল এখনো পর্যন্ত শশাঙ্ক বাবুকে দেখতে পেল না। তাই ধীরেনের সঙ্গে কথা বলে সমস্তটা সেটেল করতে চাইল নীল। এদিকে নীলের কথা শুনে গোটা হলে ফিসফাস আওয়াজ হতে লাগলো। কেমন ছেলে রে বাবা, বংশের কুলাঙ্গার, নিজের মানুষের সাথে কেউ এমন করে নাকি? এই বাড়ির নাম ডোবালো, ওর রক্তে দোষ আছে। মিলিয়ে নিও নীল, এর ফল কিন্তু ভালো হবে না, নরকেও ঠাঁই হবে না তোমার। পরিবারের সদস্যদের মুখে এসব কথা শুনে রাগে দুঃখে কাঁপতে লাগলো নীল। এদিকে ধীরেন নিজের হাতটা উপরের দিকে তুলে সবাইকে শান্ত হওয়ার পরামর্শ দিল। তারপর নীলের দিকে এগিয়ে গিয়ে বলল, নীল, তুমি এরকম করলে রায়চৌধুরী পরিবার ব্যাংক্রাফট হয়ে যাবে। তুমি কি এটাই চাও? মাথা নিচু করে প্রশ্ন করল ধীরেন। 80 কোটি টাকা দিয়ে রায়চৌধুরী পরিবারের খারাপ সময়ে তাদের পাশে দাঁড়িয়েছিল নীল। এখন এই টাকা ফেরত দেওয়া হলে পরিবারের অবস্থা আগের থেকেও শোচনীয় হয়ে যাবে। এই টাকার উপর ভর করেই পরিবারটা দাঁড়িয়ে আছে। নীল না থাকলে ফ্যামিলি মেম্বারদের এত রোয়াব থাকতো না। নীল, তুমি রায়চৌধুরী পরিবারের সদস্য, তোমার মধ্যেও আমাদেরই রক্ত বইছে। অধিকার বোধ দেখিয়ে নীলের দিকে তাকালো ধীরেন। রায়চৌধুরী পরিবার? তুমি দেখছি খুব ভালো কমেডি করতে পারো কাকা। স্ট্যান্ড আপ কমেডি করা উচিত তোমার। এখন কিন্তু এই পেশা খুব চর্চায়। 7 বছর আগে দাদু আমাদের এই বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছিলেন। সেদিনের কথাগুলো কি ভুলে গেলে? আচ্ছা, 7 বছর আগের কথা ছাড়ো, আমাদের পরিবারের এত যে জ্ঞাতি গোষ্ঠী সবাই দাঁড়িয়ে রয়েছে, ওদের একটা কথা জিজ্ঞেস করো তো, ওরা কি আমাকে রায়চৌধুরী বাড়ির ছেলে মনে করে? প্রচন্ড আঘাত পেয়ে প্রশ্নটা করল নীল। সেটা বুঝতে পেরে ধীরেনের মুখ ছোট হয়ে গেল। এই প্রশ্নের কোনো জবাব ধীরেনের কাছে ছিল না। লজ্জায় ওর মাথা হেঁট হয়ে গেল। আমার বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। রায়চৌধুরী পরিবারের কেউ একবারের জন্যও তাকে দেখতে এসেছে? আসেনি। আর এখানে আমার থেকে আশা করা হচ্ছে যে আমি রায়চৌধুরী বাড়ির ছেলের মতো বিহেভ করি? বাহ, কত দাবি মানুষের! আর কোনো কথা শুনতে চাই না, আমার 80 কোটি টাকা ফেরত চাই। দাদা, রায়চৌধুরী পরিবার পথে বসে যাবে, তুই সব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছিস তো? নীলের কাঁধে হাত রেখে প্রশ্ন করল অর্ণব। অর্ণব, আমার মনে হয় 7 বছর আগে যেভাবে তুই আমার পাশে দাঁড়িয়েছিলিস, এখনো সেভাবেই দাঁড়াবি। এত সব কিছু দেখার পর আমাকে আর জোর করিস না ভাই। কাল বিয়ে হয়েছে, আজ তোদের কাল রাত্রি, তারপর বউ ভাত। নতুন বউকে নিয়ে সুখে সংসার কর। এই পরিবারের নোংরা রাজনীতিতে ঢুকিস না ভাই। অর্ণবের কাঁধে হাত রেখে ছলছল চোখে বলল নীল। আচ্ছা, আমরা নেগোশিয়েট করতে রাজি আছি, এসো কথা বলি, কথা বলে আমরা ব্যাপারটাকে মিটিয়ে ফেলি। ধীরেন যেন তেন প্রকারে নীলকে বোঝাতে চাইছিল, তাই নেগোসিয়েশনের কথা তুলল। কাকা, তুমি ভাবলে কি করে আমি এতে রাজি হব? তুমি কি চাও এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সকলে আমাকে এভাবেই ইনসাল্ট করুক? আমার বাবাকে ইনসাল্ট করে তো হাসপাতালে পাঠিয়ে দিল। এত সব কিছুর পর আমি আর সহ্য করব না। কথা বলে নীল একটা দীর্ঘশ্বাস নিল। ও ভেবেছিল এবার অন্তত কণিকা আর ওর ছেলে রক্তিমের উচিত শিক্ষা হবে। এটা রায়চৌধুরী পরিবারের টিকে থাকার লড়াই, আমি একা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তোমার দাদু এখানে আসছেন, আমি ওনাকে সব জানিয়েছি। গলা নিচু করে বলল ধীরেন। এবার তোমার দাদুর সঙ্গে তুমি কথা বলে নিও, উনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তারপর তোমার মনে হলে তুমি আমাদের সব শেয়ার বিক্রি করে আমাদের গোটা পরিবারকে পথে বসাতে পারো। পুরোটাই তোমার উপর। দাদু? ঢোক গিলে প্রশ্ন করল নীল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে দরজার দিকে পা বাড়ালো। নীল, লজ্জা থাকলে এ বাড়িতে আর ঢুকবে না তুমি। তোমার মাথার উপর থেকে রায়চৌধুরী পরিবারের হাত চিরকালের মতো সরে গেল, চিৎকার করে বলল রক্তিম। আশপাশের থেকে আরো কটু কথা শুনতে পেল নীল। এই ছেলেটা মরেও না, পৃথিবীতে তো এত মানুষ মরে, এ মরে না কেন? মরলে তো আমরা একটু শান্তি পাই। বাবা ছেলে দুজনেই হাড় মাংস জ্বালিয়ে খেলো, বংশের মুখে কালি লাগিয়েছে এই নীল। আজ থেকে তোমার আর তোমার বাবা মায়ের সঙ্গে এই পরিবারের কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যাও তুমি। নিজের পরিবারের সদস্যদের মুখ থেকে এসব কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারছিল না নীল। ভেঙে পড়েছিল, খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে। টাকা পয়সার সামনে সম্পর্কগুলো কত ছোট হয়ে যায়,
এসব কথাই ওর মাথায় বারবার আসছিল। কিন্তু নীল তো সত্যি সত্যি নিজের পরিবারের ক্ষতি চায় না। ও তো শুধু এটাই চায় যে পরিবারের সদস্যরা নীল আর ওর বাবা মায়ের কাছে ক্ষমা চাক, বিশেষ করে কণিকা পিসি আর রক্তিম। কিন্তু এদের মধ্যে তো কোনো অনুশোচনাই নেই, এরা রীতিমতো তাচ্ছিল্য করে যাচ্ছে এখনো। নীল রায়চৌধুরী বাড়ি থেকে বেরোতেই ওর ফোনটা বেজে উঠল, আদ্রিতার ফোন। ভীষণ কষ্ট হচ্ছিল নীলের, মনে হচ্ছিল আদ্রিতার ফোনটা কেটে দিল নীল। এই মুহূর্তে হিরেনকে কলকাতায় নিয়ে যাওয়া যাবে না, উনি এখনো হাসপাতালে অবজারভেশনে রয়েছেন। ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। হিরেন আর জয়ন্তীর দেখভাল করার জন্য হাসপাতালে ডক্টর সুজাতা আছে। তাই নিশ্চিন্ত হয়ে নীল একাই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিল। কলকাতায় পৌঁছে সোজা নিজের অমলতাসে পৌঁছে গেল নীল। গেটেই ওর জন্য আদ্রিতা আর ওর বন্ধু প্রিয়াঙ্কা অপেক্ষা করছিল। আদ্রিতা, আমি চলে এসেছি, মুখে হাসি নিয়ে বলল নীল। চলো, হাতে একদম সময় নেই, শপিংয়ে যেতে হবে, একটা দারুণ সারপ্রাইজ আছে তোমার জন্য। আর হ্যাঁ, অন্য বরদের মতো আজকে আমার শপিং ব্যাগ তুমি ক্যারি করবে। মস্করা করতে করতে নীলকে বলল আদ্রিতা। রাহুল বসু যেদিন থেকে কোম্পানির 60% শেয়ার আদ্রিতার নামে করেছে, সেদিন থেকে পরিবারের সদস্যরা ওর প্রতি সহানুভূতিশীল হয়েছে, ওকে সম্মান করছে। তাই আদ্রিতা এখন খুবই খুশি। ঠিক আছে, এ কথা বলে আদ্রিতার ব্যাগটা নীল হাতে তুলে নিল। তারপর আদ্রিতার হাত ধরে বেরিয়ে পড়ল। নীল আর আদ্রিতা কোথায় যাচ্ছে? আদ্রিতা আবার কি সারপ্রাইজ রেখেছে নীলের জন্য? ওখানে আবার নতুন করে কি ঘটতে চলেছে? নীল বাবা মায়ের কথা আদ্রিতাকে বলতে পারবে? তখন আদ্রিতাই বা কি বলবে? শ্বশুর শাশুড়ি নিয়ে আদ্রিতা কি সুখে সংসার করতে পারবে? ওদিকে শশাঙ্কবাবু ফেরত এলে কি নীলকে ওর প্রাপ্য টাকা দিয়ে দেবে? নাকি সেখানেও নতুন কোনো খেলা খেলতে চলেছে শশাঙ্ক? নাকি নীলের ইচ্ছে মতো রায়চৌধুরী পরিবার হিরেন এবং জয়ন্তীর কাছে ক্ষমা চাইবে?